শুরু করছি স্যার। স্যার নেন। বিট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বে সকল ছাত্রদেরকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা দেব। আজকে তোমাদের প্রথম অনলাইন ক্লাস ডিজাইন অফ স্ট্রাকচার অনেক উপর হবে এবং বিগত ক্লাসগুলোতে আমরা যে পর্যন্ত অধ্যায়গুলো আলোচনা করছি তার ভিত্তিতে পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়ের আজকে ক্লাস আমরা অনলাইন ক্লাস নেব। এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ডাব্লিউএসডি পদ্ধতিতে আয়তাকার বিমের ডিজাইন স্ট্রাকচারের ফর্মুলা এবং ডিজাইন প্রয়োগ। এটা আমরা তোমাদের ক্লাসে অনলাইন ক্লাস হিসেবে দিচ্ছি, কিন্তু তার আগে আমরা অ্যান্সার শিটটা তোমাদেরকে সেন্ড করে দিচ্ছি। সেখান থেকে তোমরা যদি সহযোগিতা নেবে এবং আমার লেসনগুলোকে তোমরা অনুধাবন করবে। তো এখানে বিম ডিজাইন ডাব্লিউএসডি পদ্ধতি অথবা ওয়ার্কিং স্পেস ডিজাইন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি। এই পদ্ধতিতে আয়তাকার বিমের আরসিসি বিমের ডিজাইন পদ্ধতি আলোচনা করবো। তো সেখানে প্রথমে আমাদের জানতে হবে যে ডিজাইন লোডটা কাকে বলে। ডিজাইন লোড হচ্ছে যে বিম বা কোনো কাঠামোর উপর প্রযুক্ত লোড এবং নিজস্ব ওজনের নির্দিষ্ট সমষ্টিকে ডিজাইন লোড বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের আরেকটি হচ্ছে লাইট লোড প্লাস ডেড লোড প্লাস অন্যান্য লোড, এগুলো সবগুলো যোগফল বলা আছে ডিজাইন লোড। সবগুলো সমষ্টিকে বলা হচ্ছে ডিজাইন লোড। তার মানে এখানে লাইট লোড হচ্ছে যে কোনো একটা কাঠামোর উপর বা কোনো বিমের উপর আবদ্ধ যে লোড, এখানে যেমন চেয়ার থাকতে পারে, টেবিল থাকতে পারে, কোনো লোক বসবাস করতে পারে, আসবাবপত্র থাকতে পারে, এগুলোকে বলা হচ্ছে লাইট লোড। আর ডেড লোডটা হচ্ছে যে বিমের একটা নিজস্ব ওজন আছে, অথবা এখানে বিমের উপর একটা ওয়াল স্থাপন করা হয়েছে, এই দুটো লোডটাকে বলা হচ্ছে এখানে ডেড লোড। আর অন্যান্য লোডের মধ্যে যেমন ইনভার্টার লোড হতে পারে, তারপরে তোমার হচ্ছে উইন্ডো লোড হতে পারে, তারপরে বৃষ্টিজনিত লোড হতে পারে, তুষারজনিত লোড হতে পারে, এগুলো লোড একটা সমষ্টিগতভাবে লোড করে নিতে হয়। এই সম্পূর্ণ লোডগুলোকে বলা হচ্ছে ডিজাইন। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কার্যকরী স্প্যান বা মুক্ত স্প্যান কাকে বলে। কার্যকরী স্প্যান বা মুক্ত স্প্যান কাকে বলে? কার্যকরী স্প্যানটা হচ্ছে মুক্ত স্প্যানটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। মুক্ত স্প্যানটা হচ্ছে যে বিমের সাপোর্ট থেকে সাপোর্টের মধ্যবর্তী যে দূরত্বটা, বিমের অর্থাৎ একটা বিম যদি আমরা বিবেচনা করি, একটা বিম বিবেচনা করতেছি আমরা, এই বিমের সাপোর্ট হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট বা এটাকে বলা হয় কলাম। এটা হচ্ছে কলাম অথবা সাপোর্ট, আর এটাকে বলা হচ্ছে বিম। তো এই সাপোর্ট দুটো পাশে থাকে, সাধারণভাবে এই সাইডে বিমটা হয়, তাহলে সাপোর্ট দ্বয়ের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, অর্থাৎ এই সাপোর্টের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হচ্ছে দূরত্ব। এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। অর্থাৎ সাপোর্ট থেকে সাপোর্টের মধ্যবর্তী যে ডিসটেন্সটা পাওয়া যাচ্ছে, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। আর দ্বিতীয়টা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যটা কিংবা সেম, এটা হচ্ছে মুক্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে। আর কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে যে বিমের সাপোর্ট থেকে সাপোর্টের মধ্যবর্তী যে ডিসটেন্সটা পাওয়া যাচ্ছে, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। আর দ্বিতীয় হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যটা কিংবা সেম, এটা হচ্ছে মুক্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে।
স্প্যানটা বলতে বোঝাচ্ছে বা কার্যকরী দৈর্ঘ্যটা বলতে বোঝাচ্ছে সাপোর্টের সেন্টার থেকে এই সাপোর্টের সেন্টার থেকে এই সাপোর্টের সেন্টার পর্যন্ত যে ডিসটেন্সটা এটাকে বলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য বা স্প্যান, এটাকে বলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা কার্যকরী স্প্যান। তাহলে আমরা জানলাম দুটো কোশ্চেন, একটা হচ্ছে যে ডিজাইন লোড কাকে বলে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে মুক্ত দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে, এই সম্পর্কে আমরা পর্যালোচনা করছি। তৃতীয় কোশ্চেন, আয়তাকার বিমের আনুমানিক প্রস্থচ্ছেদ কিভাবে নির্ণয় করব, বা আয়তাকার বিম যদি আমরা বিবেচনা করি যে আয়তাকার বিমটার আনুমানিক প্রস্থচ্ছেদ নির্ণয় কিভাবে করব। প্রস্থচ্ছেদ বলতে কি বোঝাচ্ছে, এখানে বিমের আকারটা কি বোঝাচ্ছে, বিমের আকার, মানে বিমের আকারটা বলতে এখানে বিমের হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদীয় আকার। এই প্রস্থচ্ছেদীয় আকারটা আমরা কিভাবে নিরূপণ করব, একটা হচ্ছে যে প্রথমে আমরা যদি মোট দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই তাহলে মোট দৈর্ঘ্যটা কিভাবে আমরা বের করব, কার ভিত্তিতে বের করব। দ্বিতীয়টা হচ্ছে যে প্রস্থটা আমরা কিসের উপর ভিত্তি করে বের করব, কার উপর ভিত্তি করে বের করব সেটা সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমটা হচ্ছে যে প্রথমে আমাদের অবশ্যই আয়তাকার বিমের জন্য একটা স্প্যান দৈর্ঘ্য দেওয়া থাকবে, মুক্ত দৈর্ঘ্য দেওয়া থাকবে, অর্থাৎ এল দেওয়া থাকবে, মুক্ত দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। মুক্ত দৈর্ঘ্যের মানটা দেওয়া থাকবে, মুক্ত দৈর্ঘ্য, এটা কোশ্চেনে বেতন, অথবা আমরা যখন ডিজাইন করব, ডিজাইনে আমরা একটা বিমের একটা স্প্যান পাবো, অর্থাৎ একটা দৈর্ঘ্য পাবো, কতটুকু বিমের দৈর্ঘ্য আছে বা স্প্যান আছে, সেটাকে বলা হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। সম্পর্কে আমি আলোচনা করছি যে সাপোর্ট থেকে সাপোর্টের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে মুক্ত দৈর্ঘ্য। এখন এই মুক্ত দৈর্ঘ্যটা আমার জানা থাকতে হবে। মুক্ত দৈর্ঘ্য জানলে কিন্তু আমি কি করবো, এখান থেকে মোট দৈর্ঘ্যটা কত হবে, বিমের পুরুত্বটা কত হবে সেটা আমি জানতে পারবো। তাহলে বিমের দৈর্ঘ্যটা বের করার শর্ত হচ্ছে যে ডি, বিমের দৈর্ঘ্যটাকে এখানে ডি দ্বারা বলা হয়, ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে মোট দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে মোট দৈর্ঘ্য। তার আগে আমাদের একটু জানা দরকার, এটা হচ্ছে যে একটা বিমের যদি আমি প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল আঁকি, তো এখানে আমার এটা টোটাল প্রস্থ, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর এটা টোটাল দৈর্ঘ্যটা, এটাকে আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করতেছি। আর একটা আমরা এখানে যেহেতু রড ইউজ করতেছি, এখানে রেইনফোর্সমেন্ট ইউজ করতেছি, রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা কার্যকরী দৈর্ঘ্যটা কিভাবে বের করব, এটা কার্যকরী দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হবে। এখান থেকে এই কার্যকরী দৈর্ঘ্যটা যে টান রড, অর্থাৎ নিচের স্তরে যে রডটা আছে, এই নিচের স্তরের রডের সেন্টার থেকে বিমের টপ পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেটাকে বলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এটা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমাদের একটা বিমের যদি আমরা ক্রস সেকশন ড্রয়িং করি বা আঁকি, ক্রস সেকশন থেকে আমি বিমের প্রস্থ, মোট দৈর্ঘ্যটা এবং কার্যকরী দৈর্ঘ্যটা আমি বের করতে পারবো। আচ্ছা, এখন এখান থেকে আমি যে এল অর্থাৎ মুক্ত দৈর্ঘ্যটা পাইলাম, তার উপর ভিত্তি করে আমি এই ডি মানটা বের করবো, মোট দৈর্ঘ্যটা বের করবো। মোট দৈর্ঘ্যটা বের করার শর্ত হচ্ছে যে যতটুকু দৈর্ঘ্য দেওয়া থাকবে তার সাথে 8 থেকে 10 সেন্টিমিটার যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো, মোট দৈর্ঘ্য পাবো। অর্থাৎ এটা হচ্ছে যে যদি আমার এল এর মানটা ধরো 5 মিটার হয়, সাপোজ এল এর মানটা 5 মিটার যদি আমি ধরে নেই, অথবা এখানে আমি ডিজাইন করতে গিয়ে প্ল্যান যখন করছি তখন আমরা একটা স্প্যান দৈর্ঘ্য পেয়ে গেছি, মুক্ত দৈর্ঘ্য পেয়ে গেছি, এটা 5 মিটার ধরে নেই আমরা, তাহলে আমরা 5 এর সাথে কি করব, 10 যদি গুণ করি, অর্থাৎ 8 থেকে 10 সেন্টিমিটারের সাথে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমি কি পাবো, মোট দৈর্ঘ্য পাবো, বিমের মোট দৈর্ঘ্য। তাহলে 5 10 গুণ করলে কি হবে, 50 সেন্টিমিটার, এর এককটা হবে সেন্টিমিটার। এখানে দৈর্ঘ্যটা থাকবে মিটারে, আর এখানে এই 10 সেন্টিমিটার আছে, এটাকে কনভার্ট করে কি হবে, সেন্টিমিটার রূপান্তর হয়ে যাবে, এটা কি হবে, সেন্টিমিটার রূপান্তর হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পেলাম, প্রিয় ছাত্রবিন্দু,
আমরা এখান থেকে কার্য মোট গভীরতা পাই। তাহলে কি পেলাম? মোট গভীরতা। আচ্ছা, এখান থেকে আমাদের আকার বের করতে গেলে গভীরতাটা সেটা আমরা কি করতে হবে? প্রস্থ বের করতে হবে। প্রস্থটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা প্রকাশ করি। ছোট হাতের বি। এটা হচ্ছে যে বিমের যে মোট গভীরতা আমরা পাবো তা 1/3 থেকে 1/2 অর্থাৎ হাফ অংশকে প্রস্থ ধরে নেওয়া হয়। অর্থাৎ এটা যদি আমি বি হয় এটাকে 1/2 অর্ধেক যে অংশটা আছে তাকে যদি আমি গুণ করি অর্থাৎ মোট গভীরতাকে হাফ করি, অর্ধেক করি, তাহলে আমি প্রস্থ পেয়ে যাবো। অর্থাৎ এখান থেকে আমার বিটা 50 সেন্টিমিটার হয় গুণন হাফ, তার মানে কি হচ্ছে 25 সেন্টিমিটার প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের মোটামুটি আয়তাকার বিমের জন্য প্রস্থচ্ছেদীয় আকার নির্ণয়ের পদ্ধতি। আর স্টেপগুলি শিখে শিখে আলোচনা করছি, সেখানে কিন্তু দেখে আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এখানে ধরুন আমি এখানে দিচ্ছি, তোমরা এখান থেকে আমার লাইভ ক্লাস এবং অ্যান্সার শিট সেখান থেকে তোমরা সহযোগিতার মাধ্যমে সবকিছু অবলম্বন করতে পারবে। আরেকটা যদি এখানে যেখানে আলোচনা করার প্রয়োজন নাই কিন্তু দরকার, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমি কার্যকরী গভীরতা কিভাবে করবো, অর্থাৎ ছোট হাতের বিটা কিভাবে করবো। এটা হচ্ছে বিমের কার্যকরী গভীরতা। এই কার্যকরী গভীরতা বের করার আমার নিয়ম আছে। নিয়মটা কি? আমরা আগে থেকে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাইছি যে মোট গভীরতা হচ্ছে একবারে বিমের টপ থেকে বটম পর্যন্ত যে ডিসটেন্সটা, যে গভীরতাটা, সেটাকে বলা হচ্ছে মোট গভীরতা। আর কার্যকরী গভীরতা বলা আছে যে এখানে রডটা ইউজ করা হবে, অর্থাৎ রিইনফোর্সমেন্টটা যেটা ব্যবহার করা হবে তার সেন্টার থেকে টপ পর্যন্ত, বিমের টপ পর্যন্ত যে গভীরতা, সেটাকে বলা হচ্ছে এখানে কার্যকরী গভীরতা। তাহলে আমাদের এখানে দেখো শিক্ষার্থী দেখো, লক্ষ্য করো যে যখন আমি রডে কি করা হয়, এখানে একটা স্ট্রাপ ব্যবহার করা হয়। স্ট্রাপটা কত ডিসটেন্সে ব্যবহার করা হয়? একটা কভারিং এখানে থাকতে হয়, একটা কভার, মুক্ত কভার থাকতে হয়। এই কভার এটাকে বলা হয় কভারিং। এই যে গ্যাপটা আছে দেখো, যে বিমের বটম থেকে স্ট্রাপ পর্যন্ত একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হয় কভারিং। এই গ্যাপটাকে বলা হচ্ছে কভারিং। তাহলে এটা কভারিং একটা আমার কাজ করতেছে। আর একটা হচ্ছে রডের সেন্টার, তার মানে রডের প্রায় অর্ধেক দূরত্ব থেকে শুরু হচ্ছে আমার টপ পর্যন্ত যে ডিসটেন্সটা, গভীরতা, সেটাকে বলা হচ্ছে কার্যকরী গভীরতা। তার মানে এখান থেকে আমি কার্যকরী গভীরতা কিভাবে বের করব? মোট গভীরতা বি, এখান থেকে মাইনাস, তাহলে মোট গভীরতা এখান থেকে বলবো। আর এখান থেকে কভারটা আমি কভারিং একটা মাপ দেবো। আদর্শ কভারিং ধরা হয় 5 সেন্টিমিটার। টেস্টের 5 সেন্টিমিটার অনেক সময় কোশ্চেনের উল্লেখ করে দেওয়া থাকে কভারিং এর মান। আর যদি কখনো কভারিং এর উল্লেখ না থাকে তাহলে আমরা 4 সেন্টিমিটার ধরে বাদ দেব। মাইনাস এখান থেকে আমরা কি বাদ দিতে হবে? রডের একটা ডায়া আছে, এই রডের ডায়া সেন্টার থেকে আমার কার্যকরী গভীরতা শুরু হয়েছে। তাহলে রডের ব্যাস মাপ, এখান থেকে মোট গভীরতা থেকে ধরলাম মোট গভীরতা আমার জানা আছে 50 সেন্টিমিটার, মাইনাস কভারিং ধরে নিলাম 4 সেন্টিমিটার, মাইনাস প্রধান কভার বিমের জন্য মিনিমাম হলো 16 মিলিমিটার রড ব্যবহার করতে হবে। তাহলে আমরা 16 মিলিমিটার রডটা ইউজ করি এখানে। তাহলে 16 মিলিমিটার থেকে সেন্টিমিটার হলে 1.6 হবে। এটাকে মাইনাস করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা। অর্থাৎ তাহলে 4 থেকে এখানে 50 থেকে 4 বাদ দিলে মতো 46, আর এখানে হচ্ছে 1, তাহলে 44, 43.4 সেন্টিমিটার হচ্ছে কার্যকরী গভীরতা, বিলের কার্যকরী গভীরতা। এই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। অর্থাৎ এখান থেকে 3 নম্বর কোশ্চেন আমরা জানলাম আয়তাকার বিমের আনুমানিক প্রস্থচ্ছেদ কিভাবে আমরা বের করবো, অর্থাৎ কিভাবে আমরা মুক্ত দৈর্ঘ্য থেকে মোট গভীরতা এবং প্রস্থ এবং কার্যকরী গভীরতা বের করবো, সে সম্পর্কে আমরা আলোকপাত করলাম। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন।
14 নম্বর প্রশ্নে বলা আছে বিমের ব্যাপ্তি রেইনফোর্সমেন্টের ন্যূনতম ক্ষেত্রফল কত? ন্যূনতম ক্ষেত্রফল তার মানে বিমের যে একটা বিম আমি ব্যবহার করবো সেই বিমের মধ্যে কতটুকু রড ইউজ করতে হবে, রেইনফোর্সমেন্ট কতটুকু ইউজ করতে হবে, সবচেয়ে মানে মিনিমাম হলে কতটুকু রড আমাকে ইউজ করতে হবে সেটা আমরা জানতে হবে। প্রশ্ন নম্বর 4। তাহলে এখান থেকে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সর্বনিম্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল AS দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল রডের ক্ষেত্রফলটাকে AS দ্বারা প্রকাশ করা হয়। তাহলে AS সমান সমান আমি কিভাবে বের করব? এর সূত্র হচ্ছে 0.005 BT অথবা এটাকে তুমি D দ্বারা প্রকাশ করতে পারো। এটাকে D দ্বারা প্রকাশ করতে পারো। এখানে D টা হচ্ছে কি? D হচ্ছে বিমের প্রস্থ আর E অথবা D এটা হচ্ছে বিমের মোট গভীরতা। তার মানে এই সূত্র ইউজ করে আমি একটা বিমের মধ্যে কতটুকু সর্বনিম্ন কতটুকু রড আমি ইউজ করব সেই সম্পর্কে আমি জানতে পারবো। তো এই সূত্রটা হচ্ছে A সমান 0.005 D অথবা D হতে পারে এটা E অথবা D। এই T টাকে দ্বারা প্রকাশ করা হচ্ছে আর D হচ্ছে গভীরতা। এই বিমের মোট গভীরতা অথবা আচ্ছা এখন যদি আমি ধরি একটা বিমের প্রস্থ ধরে নিলাম 30 সেন্টিমিটার, একটা বিমের প্রস্থ 30 সেন্টিমিটার ধরে নিলাম এবং বিমের গভীরতা বা থিকনেসটা ধরে নিলাম 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি এই রডের এই বিমের জন্য কতটুকু আমি ক্ষেত্রফল পাবো, কতটুকু রড আমাকে ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা অনায়াসে বের করতে পারবো। A সমান 0.005 BT তার মানে 0.005 ইনটু B বলতে বোঝাচ্ছে কত 30 সেন্টিমিটার ইনটু T বলতে বোঝাচ্ছে এখানে 50 সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের কত হচ্ছে তার মানে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারতেছি। যদি আমরা ক্যালকুলেশন করি 0.055 গুণন 30 গুণন 50 7.5 সেন্টিমিটার হচ্ছে AS এর মান। অর্থাৎ এর প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল কতটুকু সেটা আমি পেলাম, রডের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল। আচ্ছা এই হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন এর অ্যানসার। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শিক্ষার্থী কিন্তু। আচ্ছা 5 নম্বর কোশ্চেনে আমরা এটা চলে আসবো। 5 নম্বর কোশ্চেনটা কি লিভার আর্ম বলতে কি বোঝায়? লিভার আর্ম বলতে বোঝাচ্ছে এখানে যেটা আমরা লেকচার শিটে আমি আলোচনা করছি, দেখে দিয়েছি চিত্রের মাধ্যমে দেখে দিয়েছি আমরা। তারপরে এখানে আমরা একটা আলোচনা করব বোর্ডে লাইভ না তো ভিডিও। লিভার আপনার হচ্ছে একটা ডিমের একটা চাপ এলাকা আছে আর একটা টান এলাকা আছে। ডিমের চাপ এলাকা এবং টান এলাকা, এই ডিমের যে চাপ পীড়ন লব্ধি চাপ পীড়ন একটা আছে আর একটা টান পীড়ন লব্ধি টান পীড়ন আছে, তার মধ্যবর্তী যে দূরত্বটাকে সেটাকে বলা হচ্ছে লিভার। এটাকে জে ডি দ্বারা প্রকাশ করা হয়, জে ডি লিভার আর্ম। তাহলে লিভার আর্ম হচ্ছে লিভার আর্ম সমান সমান চিত্রের মাধ্যমে যদি আমি আলোচনা করি, এটা যদি আমরা একটা বিম বিবেচনা করি, এই বিমে অবশ্যই নিশ্চয়ই কি আছে টান রড ব্যবহার করা আছে, এখানে রড ইউজ করা আছে, এটা হচ্ছে লং সেকশন। আর এই বিমের একটা নিরপেক্ষ অক্ষ আছে, নিরপেক্ষ অক্ষ আছে। নিরপেক্ষ অক্ষ থেকে এখান থেকে দেখো আমরা একটা যদি পীড়ন চিন্তা করি তাহলে পীড়নটা এইভাবে কাজ করবে। তো এই রডের সেন্টার থেকে একটা টান পীড়ন কাজ করবে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? লব্ধি টানা বল।
এটাকে বলা রোধটি টানা বল। আর একটা কি হবে যে টপ থেকে এটাকে যদি আমি কে ধরে বিবেচনা করি, এটাকে কে বিবেচনা করি, তাহলে কে বাই 3 দিলে এখান থেকে কে বাই 3 দিলে আমাদের একটা চাপ বল কাজ করবে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টানা বলটা হচ্ছে রডের যে বলটা কাজ করতেছে, বিরল কাজ করতেছে, এখানে কি দ্বারা প্রকাশ করছে টানা বল, আর সি দ্বারা প্রকাশ করছে চাপ বল। এই মধ্যবর্তী যে ডিসটেন্সটাকে বলা হয় লিভার। এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা প্রকাশ করা হয়, অথবা এটাকে বলা হয় লিভার আর্ম। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? তাহলে এখান থেকে আমরা লিভার আর্ম সম্পর্কে জানলাম। এটা জানা খুব জরুরি, কারণ আমার কোথায় লিভার আর্ম কাজ করবে বা চাপা বলটা কোথায় কাজ করবে এবং টানা বলটা কোথায় কাজ করবে সেটা সম্পর্কে আমরা জানতে হবে। লিভার আর্ম সম্পর্কে জানলাম। লিভার আর্মটা হচ্ছে কোনো একটা বিমের বা একটা কাঠামোর চাপা লব্ধি বল এবং টানা লব্ধি বলের মধ্যবর্তী যে ডিসটেন্সটা বা দূরত্ব আছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে লিভার আর্ম, বা এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনের অ্যানসার। এরপর আমরা আসবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলা আছে, বিমের ভিতর প্রধান রডের ন্যূনতম অনুমোদনযোগ্য ব্যবধান কত? এটা বিমের মধ্যে যে রডটা প্রধান যে রডগুলো ইউজ করব, এই রডগুলো একটা থেকে একটা রডের ডিসটেন্স কত হবে, অথবা স্প্যান কত হবে, অথবা এটাকে বলা হয় ব্যবধান কত হবে, এটা সম্পর্কে আমরা জানব। একটা বিমের মধ্যে যখন আমি রড ব্যবহার করব, অর্থাৎ যদি আমি চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝে দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এখানে রড আমি একটা ইউজ করতেছি, এখন এখানে একটা রড আমি ইউজ করতেছি। এখন এই প্রধান যে রডগুলো আছে, টানা যে রডগুলো ব্যবহার করবো আমরা, সেই রডগুলো একটা রড থেকে একটা রডের একটা ডিসটেন্স থাকে, মিনিমাম একটা ডিসটেন্স থাকতে হবে। এখন আমি যদি এই জায়গায় একটা রড ছাড়া একটা রড ইউজ করি, তাহলে কিন্তু আমার কি হবে, কংক্রিটের সাথে রডের কোনো বন্ড তৈরি হবে না। কংক্রিটের সাথে কি হবে না, রডের কোনো বন্ড তৈরি হবে না। যার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে, ব্যবধান রাখতে হবে। রডটা আমি একটা স্পেসে ব্যবহার করি, এখান থেকে একটা রড ব্যবহার করলাম, এখানে একটা রড ব্যবহার করলাম, এখানে একটা রড ব্যবহার করলাম, তাহলে এখানে মাঝে একটা কি গ্যাপ পেয়ে গেল, অথবা স্পেস পেয়ে গেল, অথবা ব্যবধান পেয়ে গেল। এই ব্যবধানটা যদি থাকে তার মধ্যে আমার কংক্রিট স্থাপন করা হবে। তাহলে কংক্রিটটা রডের সাথে একটা কি হবে, বন্ড তৈরি হবে। তার মানে এই যে রড থেকে একটা রডের যে ডিসটেন্সটা, সেটা মিনিমাম কত ডিসটেন্সে আমি ব্যবহার করব সেটা আমার জানা দরকার। তাহলে এখানে আমার কয়েকটা পয়েন্ট করা আছে, তোমরা নিশ্চয়ই লেকচার শিট থেকে তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে বিমের ভিতর রডের ব্যাসের চেয়ে কম হবে না। তার মানে এক নম্বর কোশ্চেনের অ্যানসার বলছে যে এখানে আমি রডটা ইউজ করব, প্রধান যে রডটা ইউজ করব, এই রডের ব্যাসটা যা হবে তার থেকে অবশ্যই ব্যবধানটা কম রাখা যাবে না। যদি আমি এই রডটা 20 মিলিমিটার ডায়ামিটার ব্যবহার করি, 20 মিলিমিটার ডায়ামিটার যদি ব্যবহার করি, তাহলে আমাকে মিনিমাম হলেও এই রড থেকে এই রডের সেন্টার পর্যন্ত, অর্থাৎ রডের মুক্ত দৈর্ঘ্যটা যেটা, অর্থাৎ রডের এই মুক্ত দৈর্ঘ্য থেকে মুক্ত দৈর্ঘ্য যেটা পাবো, সেটা আমার মিনিমাম হলো 20 মিলিমিটার পরে আমাকে একটা রড ইউজ করতে হবে। এটা হচ্ছে এক নম্বর কোশ্চেনের অ্যানসার। দুই নম্বর অ্যানসার, দুই নম্বর হচ্ছে এটা মিনিমাম 1 ইঞ্চি, অর্থাৎ 2.5 সেন্টিমিটারের কম হওয়া উচিত। মিনিমাম 1 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমি মিনিমাম হলো 2.5 সেন্টিমিটারের নিচে ব্যবহার করব। 3 নম্বর বলা আছে যে এর মধ্যে যে আমি কোর্স এরিয়া ব্যবহার করব, কোর্স এরিয়া ফর ব্যবহার করব, সেই ফর যে আকারটা আছে তার 1.5 গুণের কম ব্যবহার করব। অর্থাৎ ফর আকার যদি আমার ধরো 2 সেন্টিমিটার হয় একটা সর্বোচ্চ ফর আকার, তাহলে 2 মান 2 গুণ 1.5 তার 3 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু আমরা তিনটা পয়েন্ট পাবো। একটা হচ্ছে মিনিমাম রডের যে ব্যাসটা ইউজ করব, যে রডটা যেখানে ইউজ করব, এই রডের ব্যাসের চেয়ে কম ব্যবধান দেওয়া হবে। 2 নম্বর, এটা মিনিমাম 1 ইঞ্চি অথবা 2.5 সেন্টিমিটার কম ইউজ করা হবে। আরেকটা আছে কি যে আমি যে এর মধ্যে যে কোয়াটা ব্যবহার করব, কোর্স এগ্রিগেটটা ব্যবহার করব, সেই কোর্স এগ্রিগেটটা
যে আকার আছে সেই আকারের 1.5 গুণের থেকে কম ডিসটেন্সে একটা রড ব্যবহার করা যাবে। এর হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেনের আনসার। আচ্ছা, এরপর আমাদের 7 নম্বর কোশ্চেন ডাব্লিউএইচ পদ্ধতিতে আরসিসি বিমে ফ্লাক্সারের সূত্র নিরূপণের মৌলিক কিছু ধারণা আছে। এই যে আমি ডাব্লিউএইচ পদ্ধতি ব্যবহার করতেছি এবং ইউএসজি পদ্ধতিতে যে ডাব্লিউএইচ পদ্ধতিতে আরসিসি বিমের জন্য একটা ফ্লাক্সারের সূত্রের মৌলিক কিছু ধারণা আছে। সেই ধারণাগুলো কি আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি, আমরা লেকচার শিটে দিয়ে দিছি অথবা অ্যানসার শিটে দিয়ে দিছি। তাহলে এখান থেকে আমরা এক নম্বর পয়েন্টটা এটা বলা আছে যে বেন্ডিং এর পূর্বে বিমের প্রস্থচ্ছেদ এবং বেন্ডিং এর পরে, অর্থাৎ একটা বিমকে যখন লোড প্রয়োগ করা হবে, একটা বিম যদি আমি বিবেচনা করি, এটা সাপোর্ট আছে, এখানে লোড যখন বিবেচনা করব, প্রথম লোড প্রয়োগ করার আগে এই বিমের যে প্রস্থচ্ছেদীয় আকার আছে, প্রস্থ এবং গভীরতা যা আছে, পরবর্তীতে বিম থেকে লোড যখন প্রয়োগ করা হবে, লোড যখন দেওয়া হবে, তখন বিমটা বেঁকে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে, এরকম বেন্ডিং হয়ে যাবে। এরকম কি হবে? বেন্ডিং আকৃতির ধারণা করবে বা বেঁকে যাবে, যাওয়ার প্রবণতা তৈরি করবে বা যেতে পারে। এই যে বেন্ডিং একটা আর একটা আছে লোড প্রয়োগ করার পূর্বের একটা, লোড প্রয়োগ করার আগে এবং পরে যে দুটো বিম আকার পাবো, সেই আকারটা অবশ্যই দুটো সমান হতে হবে। এখানে প্রস্থিত আকার যা থাকবে এখানে প্রস্থিত আকার একই থাকবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলা আছে যে কংক্রিট এবং রেইনফোর্সমেন্টের মধ্যে বন্ড ঠিকভাবে তৈরি করতে হবে, মানে দুটোর মধ্যে একটা বন্ডিং থাকতে হবে। অর্থাৎ তার মানে এখানে যে আমি রেইনফোর্সমেন্ট ব্যবহার করছি, রড ব্যবহার করছি, আর এর মধ্যে যে আমি কংক্রিটটা ইউজ করতেছি, কংক্রিট এবং স্টিলের মধ্যে সঠিকভাবে বন্ডটা তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে কংক্রিটের টান বিদ্যুতিক ক্ষমতা এবং কংক্রিটের একটা এখানে আমি যে বিমের মধ্যে কংক্রিট ব্যবহার করতেছি আর একটা মধ্যে ব্যবহার করতেছি স্টিল অর্থাৎ রিইনফোর্সমেন্ট অথবা রড ব্যবহার করতেছি। এই যে দুটা আমি উপাদান মেইন উপাদান ব্যবহার করতেছি, তাদের মধ্যে কংক্রিটটা এখানে আমরা কংক্রিটের টানা পীড়নটাকে আমরা 0 ধরে দেব, অগ্রাহ্য করতে হবে, অর্থাৎ এখানে ধরা যাবে না। আর রডের যে টানা পীড়নটা আছে এটাকে সর্বোচ্চ ধরে আমি ডিজাইন করি। তার মানে এখান থেকে কংক্রিট এবং স্টিলের মধ্যে যে এটা টানা পীড়ন কাজ করে, তাহলে কংক্রিটের জন্য আমি 0% ধরে নেব, অর্থাৎ অগ্রাহ্য করব কংক্রিটের পীড়নটাকে, আর স্টিলের পীড়নটাকে আমি এখানে সর্বোচ্চ ধরে ডিজাইন করি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কংক্রিট এবং স্টিলের স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করবে না। অর্থাৎ স্থিতির সীমা বলতে কি হচ্ছে যে একটা লোড করার পরে একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে, পীড়নের মানটা আস্তে আস্তে একটা সময় বাড়তে একটা সময় যা কমে যাবে। কারণ যেখানে তার সর্বোচ্চ পেলাম এটাকে বলা হচ্ছে সীমা, সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমাটা অতিক্রম করবে না, অথবা হুকের সূত্রটা মেনে চলবে। এই হচ্ছে আমাদের 4টা পয়েন্ট কি ডাব্লিউএইচ পদ্ধতি এবং আরসিসি বিমের ফ্লাক্সারের পীড়ন নির্ণয়ের পদ্ধতি মৌলিক ধারণা সম্পর্কে আমরা জানলাম। এরপর লাস্ট কোশ্চেন আমাদের 8 নম্বর কোশ্চেন, আয়তাকার আরসিসি বিমের ডিজাইনের ধাপগুলো কি কি ধাপে আমি ডিজাইনটা সম্পূর্ণ করব। তাহলে এখানে ধাপ আছে মূলত 10টা। কয়টা ধাপ? এক্ষেত্রে কিন্তু সবাই বিষয়টা অবলম্বন করতে হবে, কারণ পরবর্তীতে আমি এরপরে যে লেকচার হবে, এরপরে যে অ্যান্সার শিট দেবো, সেটা আমি এই অধ্যায়ের সূত্রগুলো প্রমাণ করাবো, সূত্রগুলো সম্পর্কে অবলম্বন করাবো, তারপরে আমি ডিজাইন করব কিভাবে ডিজাইন করতে হবে। তাহলে 1 নম্বর ধাপ, তার মানে আমি ডিজাইন করতে গিয়ে ধাপ ব্যবহার করব কয়টা? 10টা ধাপ আমাকে ইউজ করতে হবে। 1 নম্বর ধাপে বলা আছে বিমের ডিজাইন লোড নির্ণয়, ডিজাইন লোড নির্ণয় করতে হবে। তার মানে প্রথমে আমাকে প্রথম ধাপে হচ্ছে বিমের ডিজাইন লোড, আর ডিজাইন লোড সম্পর্কে প্রথমে আলোচনা করছি। ডিজাইন লোডটা কি? যে বিমের উপর আগত যে লোডগুলো আছে এবং যে নিজস্ব যে ওয়েটটা আছে তার সমষ্টি যোগফলটাকে বলা হচ্ছে ডিজাইন লোড। অর্থাৎ লাইট লোড, ডেড লোড এবং অন্যান্য লোড যেমন আদার্স ইনভার্টার লোড হতে পারে, উইন্ডো লোড
তুষারজনিত লোড হতে পারে, বৃষ্টিজনিত লোড হতে পারে। এই লোডগুলো যোগফল সমষ্টিকে বলা হচ্ছে এখানে বিমের উপর বিমের কি ডিজাইন লোড। আচ্ছা 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিমের সর্বোচ্চ শেয়ার বল, শেয়ার ফোর্স বা বল, শেয়ার ফোর্স অথবা বল নির্ণয় করতে হবে। এগুলোর আলাদা আলাদা সূত্র আছে যেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার মানে প্রথমে আমরা কি করব, বিমের ডিজাইন লোড নির্ণয় করব, কারণ এই ধাপগুলো সংক্ষিপ্তের মধ্যে মানে একটা কোশ্চেন হিসেবে আসে যে ডিজাইন করতে গেলে ডাব্লিউএস পদ্ধতি ডিজাইন করতে গেলে বা আরসিবি ডিজাইন করতে গেলে এখানে আমাদের কয়টা ধাপ ব্যবহার করতে হয় সেগুলো আমাকে আলোচনা করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিমের ডিজাইন লোড নির্ণয়, 2 নম্বর বিমের সর্বোচ্চ শেয়ার বল নির্ণয়, 3 নম্বর বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়, বেন্ডিং মোমেন্ট নির্ণয়। তাহলে এখানে আমাদের বিমের সর্বোচ্চ শেয়ার বল নির্ণয় এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। তাহলে শেয়ার বলটা কি সেটা আমরা আগেই জানি, পঞ্চম সেমিস্টারে 4th সেমিস্টারে আমরা আলোচনা করে আসছি যে শেয়ার বল থাকে কোনো বিম বা কোনো কাঠামোর ডানে অথবা বামে পজিটিভ অথবা নেগেটিভে যখন এর লাম্বিক বলগুলো যোগফল করা হয়, যোগফলের সমষ্টিকে বলা হচ্ছে শেয়ার বল। আর বেন্ডিং মোমেন্টটা কি, বেন্ডিং মোমেন্ট হচ্ছে যে বিমের বামে এবং ডানে যতগুলো লাম্বিক বল তার মোমেন্টের বিজেন্টি, লাম্বিক বলগুলোর মোমেন্টের বিজেন্টি যোগফলকে বলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তাহলে শেয়ার বল কিন্তু বেন্ডিং মোমেন্ট আমাকে বের করতে হবে। 4 নম্বর পয়েন্ট, তাহলে বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট পাই গেলাম। এরপর বিমের কার্যকরী গভীরতা বের করতে হবে, বিমের কার্যকরী গভীরতা নির্ণয়। তাহলে 4 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিমের ডিজাইন লোড নির্ণয় করতে হবে, 2 নম্বর পয়েন্ট বিমের সর্বোচ্চ শেয়ার বল নির্ণয় করতে হবে, 3 নম্বর বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে, 4 নম্বর বিমের কার্যকরী গভীরতা বের করতে হবে। এবার হচ্ছে বিমের মধ্যে আমি রড ইউজ করব। 5 নম্বর পয়েন্টে বলা আছে বিমের টান রডের ক্ষেত্রফল নির্ণয়, টান রডের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এর মধ্যে আমি রড বিমের মধ্যে কতটুকু রড ইউজ করব, টান রড কতটুকু ইউজ করব সেটা আমাকে নির্ণয় করতে হবে। 5 নম্বর পয়েন্ট।